ক্লাস 9-এ আমাদের পদার্থ রয়েছে। এই পদার্থ কাকে বলে আমরা জানি। পদার্থ কাকে বলে দীপ কি জানি? পদার্থের সংজ্ঞাটা কি? যা ইন্দ্রিয় গ্রাহ্য, কথা বলতে দে। যা ইন্দ্রিয় গ্রাহ্য এবং যার ভর আছে, মানে দাড়ি পাল্লায় মাপলে পরে তার ভর হয়ে যাবে। যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, কিছুটা স্থান দখল করে থাকে এবং যার অবস্থার পরিবর্তন করতে চাইলে বাধা দেয়। অবস্থার পরিবর্তন মানে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থার পরিবর্তন করতে বাধা দেয়, তাকে বলে পদার্থ। মুখস্থ করো পদার্থ। যা ইন্দ্রিয় গ্রাহ্য, এই কথাটা মানে কি? আমাদের 5টি ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয় বলতে আমরা বুঝবো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। ইন্দ্রিয় বলতে আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, এই 5টাকে বুঝবো। এদের ইন্দ্রিয় বলা হয় কেন? আমরা চোখ দিয়ে কোনো বাইরের জগতে কিছু দেখতে পাই। কর্ণ ইন্দ্রিয় কেন? কর্ণ দিয়ে আমরা বিভিন্ন শব্দ শুনতে পাই। জিহ্বাকে ইন্দ্রিয় বলা হয় কেন? জিভের সাহায্যে আমরা স্বাদ অনুভব করতে পারি, টক, মিষ্টি, ঝাল বুঝতে পারি। নাসিকা এর সাথে আমরা গন্ধ অনুভব করতে পারি। ত্বক দিয়ে আমরা কোনো কিছু মানে অবস্থান বুঝতে পারি স্পর্শ অনুভব করে। তারা ইন্দ্রিয় গ্রাহ্য। যা 7টা টাইপ পড়া ছিল। যা ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে, মুক্ত করো। কি আছে সমস্যাটা কি? টাইম কটায়? যা ইন্দ্রিয় গ্রাহ্য মানে যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝবো? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কিছুটা স্থান দখল করে। কিছুটা স্থানটা যদি মাটির ডেলাই হোক বা লোহার টুকরো হোক, কিছুটা জায়গা দখল করে থাকবে না? কিছুটা স্থান দখল করে থাকে। যার অবস্থান পরিবর্তন করতে চাইলে বাধা দেয়। অবস্থান পরিবর্তন মানে এই অবস্থা আছে, গতিশীল করতে চাইছি, বাধা দেয়, যেতে চাইবে না, তাকে পদার্থ বলা হয়। তাহলে পদার্থ বললে আমরা কি উদাহরণ কি দেবো? যেমন লোহা, সোনা, কয়লা, এগুলো সব পদার্থ। বায়ু পদার্থ, এরা পদার্থ। পদার্থ দিয়ে যখন নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কিছু তৈরি হয়, বস্তু কাকে বলবো? ভৌত বিজ্ঞান পড়ার সময় আমরা এই শব্দটাও শুনতে পাবো, বস্তু। পদার্থ দিয়ে যখন নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কিছু তৈরি করা হয়, তাকে বলে বস্তু। পদার্থ দিয়ে যখন নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি কিছু তৈরি করা হয়, তাকে বলে বস্তু। তুমি উপপাদ্যটা লিখবে, তোমাদের যে বিপ্রতীক্ষণ সময় উপপাদ্যটা আছে এখন থেকে দেখাবে। এবার বস্তু, যেমন ধরো মাটি হলো পদার্থ। তাই মাটির তৈরি
মাটির তৈরি বল বা গোলক লিখে দিলাম, গোলক। মাটির তৈরি গোলক হলো বস্তু। জল হলো পদার্থ, জল হলো পদার্থ। আর জল দিয়ে তৈরি বরফ। বরফ হলো বস্তু। যখন বরফ হয়ে যাবে নির্দিষ্ট জ্যামিতিক আকার নিয়ে নেবে। মুখস্থ করো এক্ষুনি। পদার্থের গঠন কেমন, পদার্থ ভেতরটা কেমন, এটার জন্য বিজ্ঞানীদের মনে বহুদিন ধরেই এর গবেষণা চলছে। আজ থেকে 3000 বছর আগে গ্রিক দার্শনিক, আমাদের ভারতীয় দার্শনিক কণাদ, আজ থেকে 3000 বছর আগে ভারতীয় দার্শনিক কণাদ তিনি বলেন এই পৃথিবীতে যত পদার্থই আছে তারা অতি ছোট ছোট কণা দিয়ে গঠিত। এর বাইরে কোনো যুক্তি দাঁড় করাতে পারেননি তিনি। কণাদ বলেছিলেন, লিখে নাও, কণাদ বলেছেন আজ থেকে 3000 বছর আগে, কণাদ ভারতীয় দার্শনিক কণাদ বলে গেছেন আজ থেকে 3000 বছর আগে, আজ থেকে 3000 বছর আগে, 3000 বছর পূর্বে ভারতীয় দার্শনিক কণাদ বলে গেছেন কি বলে গেছেন, এই পৃথিবীর সমস্ত পদার্থই ছোট ছোট কণা, অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এর বাইরে কিছু আর বলতে পারেননি, এইটুকুনি বলে থেমে গেছে। এই যে 1805 সালে বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন নিয়ে মানে বিজ্ঞানসম্মত ধারণা দিয়ে গেছেন। মানে 1805 সালে বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে কি করেছেন, বিজ্ঞানসম্মত ধারণা দিয়ে গেছেন। পদার্থের গঠন সম্পর্কে বিজ্ঞানী জন ডাল্টন যে সব ধারণা দিয়েছেন তা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত।
পরিচিত। পদার্থের গঠন সম্পর্কে বিজ্ঞানী জর্জ ডাল্টন যে ধারণা দিয়ে গেছেন তার ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। এবার আমরা ডাল্টনের পরমাণুবাদ কি ছিল সেটা পড়ব। ডাল্টনের পরমাণুবাদ, ডাল্টনের পরমাণুবাদ। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে পরে যাচ্ছে। এবার এই লেখাটাকে পড়ে নেবে, মুখস্থ করার চেষ্টা করো, খাতায় তুলবো। ডাল্টনের পরমাণুবাদ 1 নম্বর, পদার্থ মাত্রই মানে ডাল্টন বলছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ যাই হোক, পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা, কণা দ্বারা গঠিত। পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র, আগে বুঝবো পরে খাতায় লিখবো, পুরো কথা রেকর্ড হয়ে যাচ্ছে। মোবাইলে লেখা চলে গেলে অসুবিধা নেই, বোর্ডে লেখা চলে গেলেও অসুবিধা হবে না। পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। নিরেট মানে ভিতরটা ফাঁপা নয়। বল যেমন ফাঁপা, বলেন সাইকেলে যে বিয়ারিং এর বলগুলো আছে, যে মোটরের দানাটা আছে, মোটরের দানা ভিতরটা কি ফাঁপা? মোটরের দানা ফাঁপা নয়, ওই রকম পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র। মোটরের দানাগুলো বড়, চোখে পোস্তর দানাগুলো, ওটাও মোটরের দানাগুলো চোখে দেখা যাচ্ছে, হ্যাঁ, তার থেকে ছোট যদি চিন্তা করে সর্ষের দানা, ওটাও চোখে দেখা যায়, ওর ভিতরটা নিরেট। তার থেকে ছোট পোস্তর দানা, ওটাও চোখে দেখা যায়, নিরেট। তার থেকে ছোট, খুব ছোট এবং যাকে আর ভাঙা যাবে না, এরকম কথা বলে গেছে। পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। কথাটা মানে বুঝেছি? 2 নম্বর, একই পদার্থের, আচ্ছা, পদার্থের মধ্যে অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। এই কণাগুলিকে ডাল্টন পরমাণু নামে অভিহিত করেন। পরমাণু নামে মানে বলে গেছেন, বইয়ের ভাষাতে লেখা আছে অভিহিত করেছেন। হচ্ছে 2 নম্বর কথা তিনি কি বলেছেন, একই পদার্থের সকল কণার ভর ও ধর্ম একই। সোনা যদি হয়, সোনার ছোট কণা দ্বারা গঠিত। সোনার মধ্যে যতগুলো কণা থাকবে, মনে কর একটা 1 মিলিগ্রামের একটা সোনার টুকরো আছে, ওর মধ্যে যদি 1 কোটি ছোট কণা থাকে, সবগুলো কণা একই রকম ভর হবে, একই রকম ধর্ম হবে। কথাটা বুঝাতে পারছি? একই পদার্থের সকল কণার ভর এবং ধর্ম একই। একটা সোনার টুকরো আছে, ওটা ছোট কণা দিয়ে গঠিত। ওই কণাগুলোর যদি 1000টা যদি হয়, 1 কোটি যদি হয়, 1 কোটিরই ভর এবং ধর্ম একই রকম হবে। যেমন ধরো যে পোস্ত দানাগুলো যদি তুই 10টা পোস্ত দানা নে আর 3টে নে, সবগুলো কি হবে? একই রকম দেখতে না, একই রকম রঙের না। দাঁড়িপাল্লায় মাপলে একই ভর পাওয়া যাবে। দাঁড়িপাল্লায় কি মাপা যাবে? মাপা যাবে। আমাদের এই দাঁড়িপাল্লায় হবে না, এরকম এখন ইলেকট্রনিক কোনো তোমার দাঁড়িপাল্লা আছে, যেটা খুব ছোট জিনিসও বের করে দেবে।
তাহলে কথাটা মানে বুঝেছি, মুখস্থ করার চেষ্টা করি। নেক্সট পরে নামে দেবো ভিন্ন ভিন্ন পদার্থের কণার ভর ও ধর্ম ভিন্ন হয়। ব্যাপারটা কিরকম? মানে সোনার টুকরো আর রূপোর টুকরো ভর ধর্ম এক হবে না, তাই তো হয়। একটা একই সাইজের একটা সোনা আর একটা রূপোর যদি টুকরো নেওয়া যায়, বা বস্তুই নয়, একই রকম দুটোই, মনে কর মায়ের হাতের দুটো চুড়ি আছে, একটা সোনার চুড়ি একটা রূপোর চুড়ি, দুটো দাঁড়িপাল একই রকম সাইজ, একই রকম, একই মোটা, একই রকম চওড়া, সফট, এক দাঁড়িপাল্লার মাপা যায়, সোনার ভরটা বেশি হবে, রূপোর ভরটা কম হবে। আরেকটা কি হবে তোমার, যে ওদের রঙেরও আলাদা, ধর্মের দিক থেকেও আলাদা। মানলাম কি না? 4 নম্বর, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করে। একাধিক ভিন্ন পদার্থের পরমাণু সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। একাধিক ভিন্ন পদার্থের পরমাণু সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। ব্যাপারটা এইরকম, কিরকম? দুটি H পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু কি করবে? যুক্ত হয়ে জলের অণু গঠন করে, জলের ক্ষুদ্রতম কণা গঠন করে। জলের ক্ষুদ্রতম কণা জলের ক্ষুদ্রতম কণাকে ডাল্টন কি পরমাণুই বলে গেছেন। জলের ক্ষুদ্রতম কণাকে ডাল্টন কি বলেছেন? পরমাণু। তাহলে এই কথাগুলো বুঝতে পারলাম বলে দাবি করি। হ্যাঁ, মুখস্থ করবো আগে। ডাল্টনের যে পরমাণুবাদ আমরা পড়লাম, এর গুরুত্বটা কোথায়? দেখো, গুরুত্ব আছে। ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব, এক নম্বর, ডাল্টনের পরমাণুবাদের কিরকম গুরুত্ব? ডাল্টনের পরমাণুবাদ পড়ার পরে আমরা পদার্থের মৌলিক গঠন সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত ধারণা পাই। এক নম্বর হচ্ছে পদার্থের গঠন সম্পর্কে একটি মৌলিক ধারণা পাওয়া যায়। যে পদার্থ মানে ছোট খুব ছোট কণা দ্বারা গঠিত। ঠিক আছে। 2 নম্বর কি পাওয়া যায়? একই পদার্থ না বলে
একই মৌলের করে দিচ্ছি, একই মৌলের সকল পরমাণু ভর ও ধর্ম একই, যা আজও সত্য। সোনার সব পরমাণু, একটা সোনার টুকরো যতগুলো সোনার পরমাণু গঠিত, সব পরমাণুর ভর এবং ধর্ম এক, সেটা আজও কি সত্য না? 3 নম্বর। আর পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কথাটা কে বলে গেছিল? ডাল্টন বলে গেছিল। আজও বিজ্ঞানে তাই তো বলে, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একাধিক ভিন্ন মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় কি করে? যৌগ গঠন করে, যা আজও সত্য। ডাল্টনের পরমাণুর গুরুত্ব আছে, আবার এর ত্রুটিও রয়ে গেছে। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি, দোষটা কোথায়? বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে পরমাণু নিরেট নয়। আমার কথাটা শুনো, পরে লিখবে। বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পরমাণু নিরেট নয়, পরমাণু ফাঁপা, বলের মতো, ফুটবলের মতো। বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন, 1 নম্বর, বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পরমাণু নিরেট নয়, পরমাণু ফাঁপা, বাড়ির লোক নিয়ে আসতে হবে। পরমাণু ফাঁপা, বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পরমাণু নিরেট নয়, পরমাণু ফাঁপা। বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পরমাণু নিরেট নয়, নিরেট মানে ভিতরটা মানে ভরাট করা নয়, কিরকম ফাঁপা, যেমন বল, যেমন ফুটবল, যেমন ক্রিকেট বল ভিতরটা ফাঁপা থাকে, ওইরকম ভিতরটা ফাঁপা। পরমাণু কি দিয়ে, বর্তমানে বিজ্ঞানীরা কি দেখিয়েছেন? পরমাণু ধনাত্মক ধর্মী কণা, প্রোটন, ধনাত্মক ধর্মী কণা, ধনাত্মক ধর্মী কণা প্রোটন, ঋণাত্মক ধর্মী কণা ইলেকট্রন এবং নিস্তড়িত
নিস্তরিত কণা নিউট্রন দ্বারা গঠিত। নিউট্রন তার হলো দন্তন্য, নিউট্রন দ্বারা গঠিত। এই দুটো মুখস্থ করো। ডাল্টনের পরমাণুবাদের গুরুত্বটা মুখস্থ করবো, আর ত্রুটির 1 নম্বর পয়েন্টটা মুখস্থ করবো এক্ষুনি। এই গেট তালা দিয়ে তো, এই ওখান থেকে তালা নিয়ে বাইরে তালা দিয়ে সাইকেল রক্ষা করে দিয়ে। তাহলে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি 1 নম্বর ত্রুটি কি? বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পরমাণু নিরেট নয়। তাহলে পরমাণুটা কি? ফাঁপা। ফাঁপা মানে বলের মতো, ফুটবলের মতো। পরমাণু ধনাত্মক ধর্মী কণা প্রোটন, ঋণাত্মক ধর্মী কণা ইলেকট্রন, নিস্তরিত কণা নিউট্রন দ্বারা গঠিত। 2 নম্বর আইসোটোপ আবিষ্কার করে। আইসোটোপ আবিষ্কারের পর জানা যায় কি? জানা যায় একই মৌলের একাধিক পরমাণুর ভর ভিন্ন হতে পারে। 3 নম্বর পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কি করেছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 4 নম্বর ডাল্টন অণু ও পরমাণুর তফাৎ করতে পারেননি। অণু পরমাণুর তফাৎ করতে পারেননি ডাল্টন। সবাই কি ওই যৌগের ক্ষুদ্রতম কণাকেও পরমাণু বলে গেছেন? ডাল্টন কি করেছে? যৌগের ক্ষুদ্রতম কণাকেও পরমাণু বলেছেন। ডাল্টন কি করেছেন? ডাল্টন যৌগের ক্ষুদ্রতম কণাকেও পরমাণু নাম দিয়েছেন। দিয়ে গেছেন। তাহলে এগুলো কি ত্রুটি কিনা? অণু পরমাণু এক নয়। আমরা পদার্থের কটি ভৌত অবস্থা আছে? পদার্থের 3 প্রকার। যত পদার্থ আছে সেই পদার্থ 3 প্রকার।
তিন প্রকারের পদার্থ আছে। বর্তমানে বিজ্ঞানীরা দেখিয়েছেন পদার্থ তিন প্রকারের আছে। কিরকম? একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক সঙ্গে সঙ্গে লেখো, মৌলিক পদার্থ। 2 নম্বর যৌগিক পদার্থ, 3 নম্বরে মিশ্র পদার্থ। পদার্থ তিন রকমের আছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। এই মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ সংজ্ঞাটা কি? যে পদার্থকে বিশ্লেষণ করলে, যে পদার্থকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ মধ্যাহ্ন বিশ্লেষণ করলে ওই পদার্থটি ছাড়া অপর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। যে পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থটি ছাড়া অপর কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন একটা সোনার টুকরোকে ভাঙলে সোনা ছাড়া কিছু পাবো? সোনার টুকরোকে যত ছোট করো ওই সোনার কণাই পাওয়া যাবে। তাহলে মৌলিক পদার্থের উদাহরণ কি হবে? সোনা, রূপো, লোহা, এরা কি মৌলিক পদার্থ। এগুলো ভাঙলে পরে ওটাই পাওয়া যাবে। ধর গ্যাসের মধ্যে ধরো পারদ, এগুলো কি কঠিন, এগুলো কঠিন অবস্থা থাকে। পারদ তরল অবস্থায় পাওয়া যায়, তরল। অক্সিজেন এটা গ্যাসীয় অবস্থায় থাকে। এগুলো কি হলো? সব পদার্থ। যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অপর কোনো পদার্থ পাওয়া যায় না। আমার একটা জেরক্স করে নিয়ে আসিস তো। যৌগিক পদার্থ যে পদার্থটি একাধিক মৌলিক পদার্থ দ্বারা নির্দিষ্ট অনুপাতে গঠিত। যে পদার্থটি একাধিক মৌলিক পদার্থ দ্বারা নির্দিষ্ট অনুপাতে গঠিত তাকে বলে যৌগিক পদার্থ। যে পদার্থটি একাধিক মৌলিক পদার্থ দ্বারা নির্দিষ্ট অনুপাতে গঠিত তাকে যৌগিক পদার্থ। জল, উদাহরণ কি বলছি? জল যৌগিক পদার্থ। কারণ জলের মধ্যে কি আছে? জলে 2 আয়তন হাইড্রোজেন, 1 আয়তন অক্সিজেন আছে। জলে কি আছে? জলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে জল সংগ্রহ করি, জলে 2 আয়তন হাইড্রোজেন এবং 1 আয়তন অক্সিজেন আছে। যে সমর্থ। আর মিশ্র পদার্থ কি? যে পদার্থটি একাধিক মৌলিক বা একাধিক যৌগিক বা একাধিক মৌলিক ও
যৌগিক পদার্থ দ্বারা যে কোনো অনুপাতে গঠিত তাকে বলে মিশ্র পদার্থ। যে পদার্থটি একাধিক মৌলিক বা একাধিক যৌগিক বা একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ দ্বারা যে কোনো অনুপাতে গঠিত তাকে বলে মিশ্র পদার্থ। যেমন বারুদ হলো মিশ্র পদার্থ। বারুদের মধ্যে কি পাবো? বারুদ যে তৈরি করা যায় না, বাজি তৈরি করেছি কোনোদিন বারুদ, ওখানে মানে কাঠ কয়লার গুঁড়ো থাকে, অ্যালুমিনিয়াম চূর্ণ থাকে, থাকি না? তাহলে বারুদের মধ্যে কি আছে তোমার? কাঠ কয়লার গুঁড়ো, থাকে, অ্যালুমিনিয়াম চূর্ণ থাকে, অ্যালুমিনিয়াম চূর্ণ আরো কিছু মিশাতে পারে। ওটা কি হয়? নির্দিষ্ট অনুপাতে থাকে, ভালোভাবে মিশে থাকে না, মানে এক এক জায়গায় এক রকম থাকে এবং সহজে উপাদানগুলোকে আলাদা করা যায়। আর মিশ্র পদার্থের উপাদানগুলি সহজে আলাদা করা যায়। এখানে কথাটা লিখে রাখো, মিশ্র পদার্থের উপাদানগুলি সহজে আলাদা করা যায়। মিশ্র পদার্থের উপাদানগুলি কি করা যাবে? সহজে আলাদা করা যায়। আর যৌগিক পদার্থের উপাদানগুলি কি করা যাবে? সহজে আলাদা করা যায় না। যৌগিক পদার্থের উপাদানগুলি সহজে আলাদা করা যায় না। আর যৌগিক পদার্থের উপাদানগুলি যৌগিক পদার্থের উপাদানগুলি সহজে পৃথক করা যায় না। মানলাম? এবার আমরা অণু আর পরমাণু এই দুটো নিয়ে একটু পড়াশোনা করি। অণু আর পরমাণু। অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের মৌলিক ও যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে, মৌলিক ও যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে মৌল বা যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে বলে অণু। মৌলিক ও যৌগিক পদার্থে যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে, কথাটা এই জায়গাটা গুরুত্ব দাও। মৌলিক ও যৌগিক পদার্থে যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে মৌল বা যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে বলে। যেমন জল
জলের যে ক্ষুদ্রতম কণা ওটা স্বাধীনভাবে আছে, জলের মধ্যেই আছে। আমার জলের ধর্ম বর্তমান আমি 1 বালতি জল থেকে 1 চামচ জল তুলে নিলাম, 1 চামচ জল থেকে আরো কিছুটা জল কমিয়ে নিলাম, যে যতই কমাও না কেন ওই ক্ষুদ্রতম কণা যেটা আসবে তাহলে জলের ধর্মই থাকবে। মানে জল যেমন দেখতে, 1 বালতি জলের মধ্যে জল যেমন দেখতে হবে, 1 চামচ জলের বর্ণ ওই রকমই হবে। যদি 1 চামচ থেকে আরো ছোট কিছু মধ্যে নিয়ে রাখা হয় ওই রকম 1 ফোঁটা জল ওই রকমই হবে, 1 ফোঁটা জল থেকে আরো ছোট কম পরিমাণ জল একই রকম হবে। ওটাই বলতে চাইছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে, যার মধ্যে মৌল বা যৌগটি বর্তমান থাকে তাকে অণু বলা হয়। আর এখানে পরমাণু কি হবে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, মৌলিক এখানে আমরা অণু লিখেছিলাম, এখানে অণু লেখা হয়েছিল, এখানে পরমাণু। পরমাণুর সংখ্যাটা কি হবে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, 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 মৌলিক পদার্থের সবচেয়ে ছোট যে কণা কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং যা স্বাধীনভাবে থাকতে পারে না তাকে বলে পরমাণু। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যা স্বাধীনভাবে থাকতে পারে, আলাদাভাবে থাকতে পারবে না, তাকে বলছি আমরা পরমাণু। যেমন অক্সিজেন গ্যাস আছে, এদিকে তাকাও, তাকালে দোষ নেই। এটা মনে করো অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু এরকম দেখতে। আর অক্সিজেন যখন অণু হবে, এই একটা তাকাও, দুটো পরমাণু এরকম ভাবে থাকবে, এটা হয়ে যাবে অক্সিজেন অণু। এটা স্বাধীনভাবে থাকতে পারে, ওটা স্বাধীনভাবে থাকতে পারে না। ওটা যখন আলাদা হবে তখন রাসায়নিক বিক্রিয়া করার জন্য যাবে। অণু সুস্থির, মানে কোন রকম তৎপরতা কিছু দেখাবে না, সুস্থির। আর এখানে কি হবে? পরমাণু সুস্থির নয়। এখানে মৌলের পরমাণু কি দিয়ে? ইলেকট্রন
ওখানে তাহলে দেখুন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউট্রন দ্বারা গঠিত মৌলের পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আর এখানে কি হবে, অণু একাধিক পরমাণু দ্বারা গঠিত। পরমাণু দ্বারা গঠিত। এখানে একটা কথা বলার আছে, অণু একাধিক পরমাণু দ্বারা গঠিত। ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রমটা কি? ধাতব পদার্থের ধাতব ও নিষ্ক্রিয় ধাতব পদার্থ লেখা হয়। ধাতব পদার্থ এবং নিষ্ক্রিয় গ্যাসের অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। পরমাণু দ্বারা গঠিত ধাতব পদার্থ এবং নিষ্ক্রিয় গ্যাসের অণু একটি করে পরমাণু দ্বারা গঠিত। ব্যাপারটা এরকম, মনে কর আমি এটা হচ্ছে কি লোহার পরমাণু, এটা একটা লোহার পরমাণু এরকম, আর এটা হচ্ছে লোহার অণু। লোহার ক্ষেত্রে লোহা ধাতব পদার্থ, এর ক্ষেত্রে অণু পরমাণু একই হবে, আলাদা কিছু না। ধাতব পদার্থের অণু পরমাণু দিয়ে গঠিত। ধাতব পদার্থের ক্ষেত্রে অণু পরমাণু একই। এবার পরমাণুর গঠনটা কেমন? একটু আগে আমরা বললাম পরমাণু ফাঁপা, নিরেট নয়। তার কোনো পরীক্ষামূলক প্রমাণ আছে কি? সেদিকে এগোবো। পরমাণু রাদারফোর্ডের পরীক্ষা, পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ডের পরীক্ষা। বিজ্ঞানী রাদারফোর্ডের পরীক্ষা পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর ভিতরটা কেমন সেই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ডের পরীক্ষা। হলো, তাকাও। এটা মনে করে এটা সোনার একটা রিং আছে, এটা একটা সোনার রিং আছে। সোনার রিং আছে, এই সোনার রিংটার এইটুকুন একটা টুকরো কাটা হলো। এইটুকুন টুকরোটা কাটা হলো, টুকরোটা কেটে নিয়ে আলাদা করে আনা হলো। এইটুকু আলাদা করে আনা হলো। হলো ওই সোনার, কি বলছিস? রিং আর আংটিতে একই। হ্যাঁ, ওটাই তো বলছি। এই সোনার রিংটা ছোট টুকরো কাটা হলো। এই টুকরোটাকে যে তোমার যে মনে করো
এটা মনে কর রেলের পাত আছে, এই রেলের পাতের মধ্যে এই সোনার টুকরোটাকে রেখে তাকাবে, এটাকে রেখে এটা কি করা হবে, এবার হাতুড়ি দিয়ে পেটানো হবে। হাতুড়ি এই একটা হাতুড়ি দিয়ে এটাকে পেটানো হবে। পেটালে পরে কি হবে, এটা হাতুড়ি দিয়ে পেটালে পরে যেটা হবে এরকম পাতলা পাত হবে, চড়া হবে, ফাটবে না। আরো আরো পেটানো হবে, এরকম বড় হয়ে যাবে। যত পেটাবো তত চওড়া হবে, পাতলা হতে থাকবে। বিজ্ঞানী রাদারফোর্ড এটা কতটা পাতলা করেছিলেন পিটিয়ে পিটিয়ে, 0.00004 মিলিমিটার পুরু, এতটা পুরু করেছিলেন। এটাকে পিটিয়ে 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 কি করেছিলেন, 0.004 মিলিমিটার পুরু পাতলা করেছিলেন। এই পাতলাটা কতটা পাতলা, যদি দশমিক তুলে দেই 4/1 পিছনে 4টে শূন্য, এত মিলিমিটার পুরু। হলো 4 দিয়ে কাটি, 4 একে 4, 4 পঁচিশে 100 আর 4 শূন্য 2500, 1/2500 মিলিমিটার পুরু। তাহলে ওই সোনার পাতটাকে তিনি পিটিয়ে পিটিয়ে কতটা পাতলা করেছিলেন, 1/2500 মিলিমিটার পুরু। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে 1 মিলিমিটার জায়গা কতটুকু, 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে একটু এইটুকুন হবে না। আমরা যে সেন্টিমিটার স্কেল ব্যবহার করি এতটা 1 সেন্টিমিটার হয় না, এইটুকুনটা 1 সেন্টিমিটার, তাহলে এইটুকুনটা ধরো 1 মিলিমিটার। এইটুকুন জায়গার মধ্যে 2500টি সোনার পাত রাখা যাবে, মানে 2500 পাতার বই, 2500 পাতার বই একসঙ্গে ধরলে পরে 1 মিলিমিটার হবে। তাহলে কল্পনা করতে পারছো কতটা পাতলা করেছিল। 2500টা যদি সোনার পাত একসঙ্গে চিপে ধরা হয় কতটা পুরু হবে, 1 মিলিমিটার। এটা হচ্ছে 1 মিলিমিটার। 2500টি সোনার পাত একসঙ্গে চেপে ধরলে যতটা মোটা হবে সেটা হচ্ছে 1 মিলিমিটার। কি বললাম, 2500টি সোনার পাত একসঙ্গে চেপে ধরলে, তুই এক একটা পাতকে একটা বইয়ের পাতা মনে কর, বইয়ের পৃষ্ঠা, এই যে বইগুলো আছে আমাদের কাছে, এই যে বই আছে, এই বইয়ের একটা পাতা, এরকম 2500টা পাতা একসঙ্গে ধরলে কতটা পুরু হচ্ছে। তাহলে বুঝতে পারছি আমরা সোনার পাতটাকে উনি কতটা পাতলা করেছিলেন। তুমি কি তোমার মাথায় ঢুকেছে, কি ঢুকেছে, 2500টা কি সোনার পাতটাকে তিনি পিটিয়ে এতটাই পাতলা করেছিলেন, সোনার পাতটিকে পিটিয়ে এতটাই পাতলা করেছিলেন যে 2500টা পাত যদি একসঙ্গে ধরা হয় সেটা কতটা মোটা হবে। কার মাথা ঢুকলো না, তোমার মাথা ঢুকেছে, কি ঢুকেছে, যে 2500টা সোনার পাতকে একসাথে চেপে ধরলে যতটা পুরু হবে সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এর মধ্যে যে ছোট ছোট কণাগুলো থাকবে এরকম থাকবে, এরকম ছোট ছোট কণাগুলো এরকম ভাবে মানে একদম ছড়িয়ে পড়ে থাকবে, এরকম ভাবে এক একটা কণা এরকম ভাবে মানে ছড়িয়ে পড়ে থাকবে। তাই তো হবে নাকি, এত পাতলা করে পরে কণাগুলো কি হয় পাশাপাশি ছড়িয়ে পড়বে না। আমি যদি পোস্ত দানাগুলোকে ছড়িয়ে একবারে ছড়িয়ে দিই তাহলে পর পর কি
মানে খুব পাতলা করে ছড়িয়ে দিলাম, তাহলে একটার পাশে একটা থাকবে না? হ্যাঁ, ওই রকম ব্যাপারটা। আর যদি একসঙ্গে রাখি, একটার উপর একটা চেপে থাকবে। তাহলে সোনার পাতলাকে পিটিয়ে পাতলা করা হয়েছে, আর কণাগুলো কি করবে, মানে ওর যে অণুগুলো আছে, মানে ধাতব পদার্থের তো অণু পরমাণু একই, যে পরমাণুগুলো আছে কি করবে, পাশাপাশি এসে থাকবে। আমরা কি পড়তে যাচ্ছি? পরমাণু গঠন। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু গঠন। তাহলে তিনি যে পরীক্ষাটা করেছিলেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষা, বিজ্ঞানী রাদারফোর্ড একটা সোনার পাতকে নিয়ে বা সোনার টুকরোকে নিয়ে তিনি 0.0004 মিলিমিটার পুরো পাতলা পাতে পরিণত করেন। কি বললাম? বিজ্ঞানী রাদারফোর্ড একটা সোনার টুকরোকে নিয়ে 0.004 মিলিমিটার পুরু সোনার পাতে পরিণত করেন। মনে আছে? বিজ্ঞানী রাদারফোর্ড একটি সোনার টুকরো নিয়ে কি করেছিলেন? 0.0004 মিলিমিটার পুরু পাতলা পাতে পরিণত করেছিলেন। হলো এই পাতলা পাতের একটি ছোট টুকরো নিয়ে তার উপর ধনাত্মক তড়িৎধর্মী আলফা কণার স্রোত পাঠিয়েছিলেন। ব্যাপারটা কিরকম? ওই যে সোনার পাত করেছিল, এদিকে তাকাও, এরকম একটা সোনার পাত করলো, তো এখান থেকে ছোট্ট একটা টুকরো কাটা হলো, এই টুকরোটাকে মনে করো আমি এরকম ভাবে দেখাচ্ছি, ওই টুকরোটাকে এখানে দেখালাম, বড় করে দেখালাম। এবার এর মধ্যে কি করেছেন তিনি? এখান থেকে আলফা কণার স্রোত পাঠাবেন, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা কণার স্রোত। তাকাবে এদিকে, এটা সীসার তৈরি পাত্র আছে, এখানে এইখানটায় রাখা আছে, কি রাখা আছে, মানে আলফা কণা নির্গত করবে, এরকম কণার স্রোত এখানে বেরোবে। এটাকে মুখ বন্ধ করতে বলো। এই আলফা কণা এখান থেকে বেরোচ্ছে, এরকম আলফা কণা বেরোবে। একটা মজার জিনিস দেখা যাবে, এদিকে দেখা, এই যে আলফা কণা এখান থেকে যেগুলো বেরোচ্ছে, চলে যাচ্ছে এরকম, সোনার পাত ভেদ করে চলে যাবে।
এই আলফা কণা এরকম ঘুরে গেল, মানে এই প্লাসটার কাছে এরকম ঘুরে গেল। আবার 20,000-এর মধ্যে একটা আলফা কণা এরকম ভাবে ঘুরে যাবে, ধাক্কা খেয়ে ফিরে আসবে। এটা আলফা কণার স্রোত, আলফা কণার স্রোত। এখানে কি দেখতে পাচ্ছি, বেশিরভাগ আলফা কণা এই সোনার পাতটাকে ভেদ করে চলে গেছে। কিছু সংখ্যক আলফা কণা কি করেছে, একটু বেঁকে গেছে। আর 20,000-এর মধ্যে একটি আলফা কণা নিজের পথে আবার ফিরে চলে আসে। ফিরে কখন আসে, ধাক্কা খেয়ে ফিরে আসে। আমি যাচ্ছি, এবার আমার সামনে যদি ভারী কিছু থাকে তবেই তো ধাক্কা খেয়ে ফিরে আসবো নাকি। আর আমার সামনে যদি কোনো হালকা কিছু দাঁড়িয়ে থাকে, আমাকে আটকাতে পারবে? এরকম আলফা কণা যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে চলে আসছে। কতগুলো, 20,000-এর মধ্যে একটি। আর বেশিরভাগ আলফা কণা সোজা চলে গেছে, আর অল্প কিছু আলফা কণা একটু বেঁকে গেছে। এই ছবিতে সেই কথাটা বলছে, কথাগুলো বলছে কিনা। আমরা 1 নম্বর কি বললাম, দিকে রাদারফোর্ড সোনার টুকরো নিয়ে, একটা সোনার টুকরো নিয়ে এত মিলিমিটার পুরো সোনার পাতে পরিণত করলেন। এই পাতলা পাতের একটি ছোট টুকরো নিয়ে তার উপর ধনাত্মক প্রয়োজনীয় আলফা কণা স্রোত পাঠান। এই ছবিটা সেই কথাটা বলছে। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ। তুমি কি পর্যবেক্ষণ করছো? রাদারফোর্ড সেটাই পর্যবেক্ষণ করেছিল। পর্যবেক্ষণ হচ্ছে বেশিরভাগ আলফা কণা, বেশিরভাগ আলফা কণা সোনার পাত, বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে। বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে, তাই তো হয়েছে। কিছু সংখ্যক তাদের গতিপথ থেকে বিচ্যুত হয়েছে। বিচ্যুত হয়েছে, বিচ্যুত হয়েছে মানে সোজা যাওয়ার কথা ছিল, বেঁকে গেছে। 20,000-এর মধ্যে, 20,000-এর মধ্যে একটি আলফা কণা, একটি আলফা কণা নিজ পথে ফিরে এসেছে। 20,000-এর মধ্যে একটি আলফা কণা নিজ পথে ফিরে এসেছে। যেদিকে যাচ্ছিল ওদিকেই ফিরে আসছে। এই পরীক্ষাতে এই এরকম কথাগুলো বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, এর উপর যারা বলতে চাইলাম তাদের পরে পরীক্ষায় এরকম বোঝা যাচ্ছে তো। সোনার পাত্রে ছিদ্র ছিল না, ছিল না। সোনার পাত্রে কোনো ছিদ্র ছিল না। জল দিলাম, জল গড়িয়ে পড়ে যাবে তলা দিয়ে, হয়নি। ছিদ্র ছিল না। পাত্রটি ফাটেনি, ফাটেনি। সোনার পাত্রটা ফাটেওনি। সিদ্ধান্ত, সিদ্ধান্ত।
রাদারফোর্ডের এই পরীক্ষায় আমরা কি সিদ্ধান্ত করতে পারি? এর মাথা উঁচু করো। এই পরীক্ষায় কি সিদ্ধান্ত করা যাবে? যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে, সোনার পাতটা ফুটো ছিল না, ছিদ্র ছিল না, তার মানেটা কি? কেন ছুড়ে মারলি? হ্যাঁ ছুড়ে মারলি কেন ওর গায়ে? আমাকে দিয়েছিল। রাদারফোর্ডের এই পরীক্ষার সিদ্ধান্তটা কি হবে? বেশিরভাগ ধনাত্মক ধর্মী আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে, সোনার পাতটা কোনো ছিদ্র বা ফুটো ছিল না, অতএব পরমাণু কি? নিরেট নয়, ফাঁপা। ফাঁপা হলেই সম্ভব। পরমাণু নিরেট নয়, পরমাণু কি? ফাঁপা। যেহেতু বেশিরভাগ আলফা কণা, বেশিরভাগ এর হস্যিকারী হবে এটা, যেহেতু বেশিরভাগ আলফা কণা, সোনার পাত ভেদ করে, সোনার পাত ভেদ করে চলে গেছে। বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে। সোনার পাতটি ছিদ্রযুক্ত ছিল না, অতএব পরমাণু নিরেট নয়, পরমাণু নিরেট নয়। নিরেট হলে এটা হতো না। পরমাণু নিরেট হলে কি যেতে পারতো আলফা কণা? কি হয়েছে? বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে গেছে। বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে গেছে, সোজা, কোনো দিক বদলায়নি। তারপর দিক বদলায় মানে ফাঁপা হলেই সম্ভব তো নাকি? আচ্ছা, তাহলে বিচ্যুত লিখেছেন? বিচ্যুত হস্ত হবে স্যার, বিচ্যুত হয়ে গেল। চয় হবে না? না না, হস্ত হবে নিচে লেখা। বিচ্যুত। ঠিক আছে। আচ্ছা, পরমাণু নিরেট নয়। আর 20,000-এর মধ্যে একটি আলফা কণা, 20,000-এর মধ্যে একটি আলফা কণা কি হয়েছে? নিজ পথে ফিরে এসেছে। এই কথাটা মানে ফিরে এসেছে, এর থেকে বোঝা যায় পরমাণুর ভেতরে ধনাত্মক ধর্মী কণা রয়েছে। পরমাণুর ভেতরে ধনাত্মক ধর্মী ভারী কণা রয়েছে। ভারী ও ধনাত্মক ধর্মী এখানে ভারী লেখে, ধনাত্মক ধর্মী ভারী কণা রয়েছে। ভারী কণা থাকলে পরে সেটা বাধা পেয়ে ফিরে আসা সম্ভব। তারপরে রাদারফোর্ডের পরীক্ষাতে আমরা এরকম চিন্তা করতে, রাদারফোর্ডের এই পরীক্ষার পরে পরমাণু মডেল এরকম দিয়েছেন, টাকা পরমাণু এরকম হবে।
এর ভেতরে একটা ছোট্ট জায়গা আছে, এটা ধনাত্মক ধর্মী। ধনাত্মক ধর্মী ছোট্ট জায়গা আছে, আর এটা ফাঁপা জায়গা, এটা ফাঁপা। এটা হচ্ছে পরমাণু। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল এরকম, এটা পরমাণুর মডেল। পরমাণু মডেল, এই মডেলটা পরমাণু মডেল, এই পরমাণু মডেলটা কে দিয়েছে? রাদারফোর্ড দিয়েছে। এর ভেতর আর এখানে এবার রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষার পরে পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানীরা যে চিত্র তুলে ধরেছেন সেটা এরকম, এটুকু লেখা হয়ে গেছে। একটু নিচে একটু বাকি আছে। হবে না পরে। পরমাণুর পরমাণুর পরমাণু বলতে কি? মৌলের পরমাণু। মৌলের পরমাণুর দুটি অংশ। মৌলের পরমাণুর দুটি অংশ। মৌলের পরমাণুর কটা অংশ? দুটি অংশ। একটা হচ্ছে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল। পরমাণু দুটো অংশ, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং 2 নম্বর ইলেকট্রন মহল। কথাগুলো লেখো না রে ভাই, এটা শুনেছি তো কোনোদিন? না শোনোনি? এগুলা কে নতুন শুনছে আজকে? পরমাণু এরকম দেখতে হবে। এর ভেতরে একটা ছোট্ট জায়গা আছে, এই ছোট্ট জায়গাটা, এর মধ্যে ধনাত্মক ধর্মী প্রোটন কণা থাকে। এটার নাম নিউক্লিয়াস। পরমাণু দুটি অংশ, পরমাণু নিউক্লিয়াস। আর কি আছে? ইলেকট্রন মহল। এই যে পদটা আছে এখানে ই আছে, ইলেকট্রন আছে। একটা পদ নয়, এরকম একাধিক পদ থাকবে। ইলেকট্রন আছে। তাহলে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস কাকে বলে? পরমাণু দুটো অংশ, এই গোটাটা একটা পরমাণু। গোটাটা পরমাণু। এই অংশটা কি? ফাঁপা। এই অংশটা কি? ফাঁপা। ফাঁকা কিছু নেই। পরমাণু কেন্দ্র মৌলের পরমাণুর মধ্যে, মৌলের পরমাণুর মধ্যে যে ক্ষুদ্রতম জায়গাটিতে ধনাত্মক ধর্মী প্রোটন কণা, প্রোটন কণা মধ্যনয়াকার ঠাসা করে থাকে, তাকে বলে মৌলের পরমাণু। মৌলের পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াস আগে মুখস্থ করব।
মৌলের পরমাণুর মধ্যে যে ক্ষুদ্রতম জায়গাটিতে, মৌলের পরমাণুর মধ্যে যে ছোট্ট জায়গাটা, অল্প জায়গা, ধনাত্মক ধর্মী প্রোটন কণা ঠাসাঠাসি করে থাকে, তাকে বলে পরমাণু নিউক্লিয়াস। এখানে একটা কথা জেনে রাখো, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসে প্রোটনের সাথে, প্রোটনের পাশে কে থাকে? নিস্তড়িত নিউট্রন কণা থাকে। এই পরমাণুর নিউক্লিয়াসের পাশে নিস্তড়িত নিউট্রন কণা থাকে। তাকাবে নিউট্রন কণা, এইটা হচ্ছে নিউট্রন কণা। তাকাও, এই যে নিউট্রন কণা, লালগুলো নিউট্রন কণা, প্লাসগুলো প্রোটন, লালগুলো নিউট্রন কণা। আর ইলেকট্রন মহল, ইলেকট্রন মহল কি আছে? পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কাল্পনিক বৃত্তাকার পথে, ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা, ঠাসাঠাসি করে থাকে, তা হলো ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কাল্পনিক বৃত্তাকার পথে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণাগুলি, ঠাসাঠাসি লিখলাম কেন? ইলেকট্রন কণাগুলি আবর্তন করতে হবে, ইলেকট্রন কণা আবর্তন করতে হবে, ইলেকট্রন কণা আবর্তন করছে, তা হলো ইলেকট্রন মহল। বুঝেছি বলে দাবি করব, এটা হচ্ছে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল, এটা ইলেকট্রন মহল, এটা ইলেকট্রন মহল। এইটুকু নাকে মুখস্থ করবো। এই কথা বন্ধুরা, এটা সূর্য, সান, সূর্য কিরণ দিচ্ছে। আমরা ক্লাস 6 এ পড়েছি, ক্লাস 6 এ পড়েছি, এটা বুধ, শুক্র, পৃথিবী, তারপর মঙ্গল, বৃহস্পতি, এরকম গ্রহগুলো সব রয়েছে তো। বৃহস্পতি, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। তারপর ইউরেনাস, নেপচুন, শনি আছে না? শনি এটা বলাই থাকে তো, শনি। তারপর ইউরেনাস, নেপচুন, প্লুটো, 9টা গ্রহ আছে।
9টা গ্রহ 1 2 3 4 5 6 7 ইউরেনাস নেপচুন প্লুটো 9টা গ্রহ আছে। এই জিনিসটা কি? সৌরজগৎ। সূর্য এবং গ্রহদের নিয়ে যে জগৎ সেটাই সৌরজগৎ। সূর্য এবং গ্রহদের নিয়ে যে জগৎ সেটাই সৌরজগৎ। টাকা এইমাত্র আমরা পড়লাম এইরকম জিনিস। এখানে ধনাত্মক ধর্মী প্রোটন আছে, এখানে ইলেকট্রন কণাগুলো এখানে আছে, এটা পরমাণু। এই প্লাস গুলো হচ্ছে প্রোটন, এই প্লাস গুলো কি প্রোটন, এই প্লাস গুলো প্রোটন। আর এখানে কি রয়েছে? নিস্তড়িত নিউট্রন কণা আছে, সাদাগুলো হচ্ছে নিউট্রন, নিউট্রন। আর এই লালটা হচ্ছে ইলেকট্রন। এই পরমাণুর গঠনের সঙ্গে এই সৌরজগতের গঠনের মিল আছে, অমিল আছে। লিখতে হবে না, বইতে আছে, বইয়ের লেখা পাঠিয়ে দেবো, শুনে নেবো শুধু। এই এটা সৌরজগৎ। এটা কি জিনিস? সৌরজগৎ। পরমাণুর সূর্য এবং গ্রহদের নিয়ে যে জগৎ সেটা সৌরজগৎ। মুখস্থ করো, এক্ষুনি মুখস্থ খাতা লিখবে, এখন লেখা যাবে না। সূর্য এবং গ্রহদের নিয়ে যে জগৎ সেটাই সৌরজগৎ। ক্লাস 6-এ পড়েছি আমরা। কি শুনলি? সৌরজগৎ। পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল নিয়ে গঠিত পরমাণুর গঠন। পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল নিয়ে গঠিত। পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল নিয়ে গঠিত। হলো? এবার এই সৌরজগতের গঠনের সঙ্গে পরমাণু গঠনের সাদৃশ্য, সাদৃশ্য মানে মিল, সাদৃশ্য মানে মিল। 1 নম্বর দেখো, সৌরজগতে আমার পড়াগুলো শুনে না ভালো করে, খাতা লিখতে হবে এখনই। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো উপবৃত্তাকার পথে আবর্তন করছে। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো মানে ঘুরছে। পরমাণুর ক্ষেত্রে কি হবে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রন গুলো আছে এরা ঘুরছে, এরাও ঘুরছে, থেমে নেই। তাহলে এটা মিল কিনা? এটা বৃত্তাকার পথে ঘুরছে, এটা উপবৃত্তাকার পথে, কিন্তু ঘুরছে তো। এই যে এটা সূর্য কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, আর ওটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কণাগুলো ঘুরছে, এটা মিল। যে কোনো গ্রহের চেয়ে সূর্যের ভর অনেক বেশি। যে কোনো গ্রহের চেয়ে সূর্যের ভর অনেক বেশি। ভুলভাল বলছি? ভূগোলে তাই পড়েছি তো। হ্যাঁ, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আছে না, এরকম কথা আছে না? আচ্ছা, যে কোনো গ্রহের চেয়ে, হ্যাঁ ভুল বলছি স্যার, এই কথাগুলো শুনেছো তো নাকি? সূর্যের ভর পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, যে কোনো গ্রহের চেয়ে সূর্যের ভর অনেক বেশি, অনেক বেশি। এখানেও তাই। মানে ইলেকট্রনের চেয়ে, যে কোনো ইলেকট্রনের চেয়ে নিউক্লিয়াসের ভর অনেক বেশি। নিউক্লিয়াসটার ভরই বেশি। এটা কি মিল না অমিল? সৌরজগতের বেশিরভাগ স্থান ফাঁকা, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। অমিলটা দেখি।
সৌরজগতের একটি কক্ষপথে কেবলমাত্র একটি গ্রহ আবর্তন করছে। সৌরজগতে একটি কক্ষপথে কেবলমাত্র একটি গ্রহ আবর্তন করছে। কি বললাম? ছবিটাই দেখাচ্ছে। সৌরজগতে ওই পরমাণু গঠনে একটি ইলেকট্রন মহলে একাধিক ইলেকট্রন থাকতে পারে। যেমন এই যে এই প্রথম কক্ষপথটা, এই প্রথম কক্ষপথটা দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি। এরকম আমরা পাবো যে একটা কক্ষপথে মানে 8টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। এটা কি অমিল না মিল? সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ আছে। যেমন পৃথিবী কোথায়? এই যে পৃথিবী, এর উপগ্রহ এখানে রয়েছে চাঁদ। এই যে চাঁদ রয়েছে, পৃথিবীর উপগ্রহ চাঁদ আছে। সৌরজগতে কোন কোন গ্রহের উপগ্রহ আছে। চাঁদের উপগ্রহ আছে, মঙ্গলের উপগ্রহ আছে, আছে কি না? হ্যাঁ, পৃথিবীর উপগ্রহ আছে, পৃথিবীর উপগ্রহ চাঁদ। পরমাণু গঠনে কোনো ইলেকট্রনের উপ ইলেকট্রন নেই। পরমাণু গঠনে কোনো ইলেকট্রনের উপ ইলেকট্রন নেই। এটা কি হলো? অমিল। সৌরজগতের গ্রহগুলি নিস্তড়িত, কেউ তড়িৎ ধর্ম প্রকাশ করবে না। সৌরজগতের গ্রহগুলো পরমাণু গঠনে ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িৎধর্মী। পরমাণু গঠনে ইলেকট্রনগুলি ঋণাত্মক তড়িৎধর্মী। বল কি কি বললাম? মিলটা বল। সৌরজগতের গঠনের সঙ্গে পরমাণু গঠনের সাদৃশ্য এবং পার্থক্য আমরা পড়েছি। ঠিক আছে, ওগুলো তোমরা বই থেকে লিখে নেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, লিখে নেবে। এবার পরমাণুর আমি প্রোটন কণা, পরমাণুর আদি কণাগুলো কি কি? পরমাণু গঠনের আদি কণা হলো, এরকম কথা আছে, পরমাণু গঠনের আদি কণাগুলি কি? পরমাণু গঠনের আদি কণাগুলি হলো পরমাণু গঠনের আদি কণা। একটা হচ্ছে পরমাণু গঠনের আদি কণাগুলি হলো, পরমাণু গঠনের আদি কণা কি কি? এক নম্বর হচ্ছে ধনাত্মক ধর্মী প্রোটন কণা। দু নম্বর ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা। নিস্তড়িত নিউট্রন কণা। পরমাণু গঠনের এই তিনটা কণা আছে। এর সঙ্গে তুমি জেনে রাখো, এই যে ধনাত্মক ধর্মী প্রোটন কণা কোথায় আছে? এটা কোথায় আছে? নিউক্লিয়াসে, পরমাণুর
নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসে আছে। বললাম এই ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা কোথায় আছে? পরমাণু কক্ষপথে। বলে ইলেকট্রন মহলে আছে, ইলেকট্রন মহলে আছে। নিস্তড়িত কণা কোথায় আছে? পরমাণুর নিউক্লিয়াসে আছে, পরমাণুর নিউক্লিয়াসে আছে। জাপান বাড়তি কথা বলবি না। এই স্যার দেখুন স্যার গল্প কিভাবে শিখবে। এই যে ধনাত্মক ধর্মী প্রোটন কণা যার কথা বলছি, ধনাত্মক ধর্মী প্রোটন কণাগুলো 1886 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক গোল্ডস্টাইন আবিষ্কার করেছেন। এই প্রোটন কণা আবিষ্কার করেছে কে? 1886 সালে, 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন এই ধনাত্মক ধর্মী প্রোটন কণা আবিষ্কার করেছেন। ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী 1897 খ্রিস্টাব্দে, 1897 সালে থমসন, থমসন, যে থমসন স্যার। থমসন, জে জে থমসন, জে জে থমসন। আর নিস্তড়িত কণা নিউট্রন আবিষ্কার করেছে কে? 1932 সালে স্যাডউইক, হ্যাঁ স্যাডউইক, হস্য উটের হস্য, হস্যি ক, স্যাডউইক। এই কথাগুলো আগে মুখস্থ করবো, এটা লিখবো না আগে। তাহলে প্রোটন কণা কে আবিষ্কার করেছে? ওই যে গোল্ডস্টাইন। ইলেকট্রন কে আবিষ্কার করেছে? জে থমসন। নিস্তড়িত কণা কে আবিষ্কার, বুঝে গেলাম। এরপরে যেটা পড়বো ভর, প্রোটন কণার ভর। প্রোটন কণার ভর, ভর হচ্ছে 1.6725 into 10 to the power 9 minus 27 kg। একটা প্রোটন কণার ভর কত? 1.6725 into 10 to the power minus 27 kg। আগে মাথা উঁচু করো। যদি এটাকে গ্রামে বলে তখন এটা হবে 1.6725 into 10 to the power minus 24 গ্রাম। গ্রামে বললে এটা, আর কেজিতে বললে ওটা। আগে মুখস্থ করো। একটা প্রোটন কণার ভর কত? 1.6725। আর একটা নিস্তড়িত কণা নিউট্রনের ভর কত? 1.675 into 10 to the power minus 27 kg। আর গ্রামে বললে 1.675 into 10 to the power minus 24 গ্রাম। দুটোই ঠিক হচ্ছে। নিস্তড়িত ইলেকট্রন কণা এর ভর কত? 1.902 into 10 to the power minus 31 kg। 1.902 না 9.108 হবে, ভুল করেছি। 9.108 ইলেকট্রন কণার ভর 9.108 into 10 to the power minus 31 kg। আগে মুখস্থ করার পরে লিখবে, লেখার সময় নেই, অনেক থাকবে। তাহলে এই দুটোর মধ্যে একটু মিল দেখা হয়। এখানে এখানে এটার সঙ্গে এটা, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কার ভর বেশি? নিউট্রনের ভর বেশি। কি করে বুঝলাম? 1.675 আর এখানে 1.672, 2 আর 5 এর মধ্যে দশমিকের পর 3 নম্বর ঘরটা, এর বড় তো নিউট্রনের ভরটা বেশি। নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি আছে। আরেকটা জিনিস পড়তে হবে,
এই যে ধনাত্মক তুমি প্রোটন কণা আছে এর আধান, প্রোটনের আধান কত প্লাস 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 সি, সি মানে কুলম্ব। এটা কার আধান? প্রোটনের আধান। আর ইলেকট্রনের আধান মাইনাস 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 সি, সি মানে কুলম্ব। আর নিউট্রন কণার আধান হচ্ছে 0। নিউটন কণার কোনো আধান নেই। ছকটা মুখস্থ করবো আগে, ছকটা মুখস্থ করবো। পরমাণুর গঠন সম্পর্কে একটা মৌলিক ধারণা আমাদের মধ্যে কার কার হয়েছে? পরমাণুর গঠন সম্পর্কে তোমার হয়নি, দুঃখিত না বোঝাতে পারার জন্য। তো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করছে। একটা কক্ষপথে নয়, একাধিক কক্ষপথে থাকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আবর্তন করছে বিভিন্ন কক্ষপথে করছে, সেই কক্ষপথগুলোর নাম আছে। আর কোন কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরবে তার একটা নিয়ম আছে, সেটা আমরা পড়ব। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণাগুলি যে কাল্পনিক বৃত্তাকার পথে ঘুরছে সেগুলিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন কে এল এম এন ও পি কিউ, এরকম সব নাম দিয়েছে। মুখটা বন্ধ রাখো তোমার। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ কে, এটা একটা কক্ষপথ এল, এটা একটা কক্ষপথ এম, এরকম সব কক্ষপথগুলোর নাম আছে। এবার কথা হচ্ছে এই যে কক্ষপথে কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে, সেটা কি করে ঠিক হবে? কোন কক্ষপথে কোন কক্ষে কয়টি ইলেকট্রন থাকে তা 2n² সূত্র দিয়ে বোঝা যায়। আমি ক্লাস 8 এর উপর একটা ভিডিও করেছি পরমাণুর গঠন, এর পরবর্তী অংশ ওখান থেকে দেখে নেবে। ক্লাস 8 এর একটা ভিডিও করা আছে, তোমার হোয়াটসঅ্যাপ করে শেয়ার করে দেবো। ওই পুরো পড়াটা এরপর থেকে হবে, তারপরের দিনের পড়া এরপর থেকে চলবে। এখন বাড়ি গিয়ে যেটা করতে হবে, ক্লাস 8 যেটা পড়ানো হয়েছিল আজকের পড়াটা তুমি নোট শেয়ার করবেই, তারপরে ক্লাস 8 ভিডিওটা বার করবে, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে তুমি, সেটাকে তারপরে খাতায় তুলবে, মঙ্গলবার দিন আসবো। এখন এটা লিখে নাও, পরবর্তী যেটা আছে সৌরজগতের গঠনটা লিখে নাও।